দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বিনিয়োগকারীদের নির্ধারিত লভ্যাংশ দেয়নি তালিকাভুক্ত ২১ কোম্পানি, ব্যবস্থা নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। টেলিকম খাতের নতুন নীতিমালা কার্যকর হলে বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম, দাবি আইএসপিএবির ৭ দফা সংশোধনের সুপারিশ। খুলনা সিটিতে ওয়াসার ২৫০০ কোটি টাকার প্রকল্প জানে না সিটি কর্পোরেশন, সমন্বয়হীনতায় অপচয় ও ভোগান্তির শঙ্কা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। লভ্যাংশ ঘোষণার পরও বিনিয়োগকারীদের নির্ধারিত অর্থ দেয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি। দীর্ঘদিন লভ্যাংশের অর্থ না পাওয়ায় অসন্তোষ ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। ২০২৪ সালের ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা করলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১টি কোম্পানি। আইন অনুযায়ী এজিএম অনুমোদনের ৩০ দিনের মধ্যে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময় পার হলেও লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসসির চিঠিতে বলা হয় ১৫টি কোম্পানির মধ্যে 10টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি, যাদের মধ্যে আইটি খাতের কোম্পানি 3টি, ইঞ্জিনিয়ারিং খাতের 2, ট্যানারি, টেক্সটাইল, জ্বালানি, আবাসন ও অন্যান্য খাতের 1টি করে কোম্পানি রয়েছে। আংশিক লভ্যাংশ দিয়েছে মাত্র 5টি কোম্পানি। এছাড়া এসএমই খাতের তালিকাভুক্ত 6 কোম্পানির মধ্যে 3টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি। সংশ্লিষ্টরা বলছেন, লভ্যাংশ বিতরণে ব্যর্থতার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ দায়ী, অথচ শাস্তি পাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দিতে পারছে না, দেয় না, তাদেরকে ভালোভাবে অডিট করা হোক। অডিটে তারা বিভিন্ন রকম কারচুপি করে তাদের টাকা বিভিন্ন ফান্ডে ডাইভার্ট করে। যে সমস্ত কোম্পানি করে এগুলো ডিভিডেন্ড দেয় না, শেয়ারের দাম অথচ আকাশচুম্বী হয়ে যায়। এগুলি অবশ্যই কোনো একটা চক্র আছে। অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র। যারা এই যে 2023-এর ডিসেম্বরে এআরএন যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই, 24 সালের জুন মাসে যে সমস্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই, এবং 24 সালের ডিসেম্বরে যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই, এই সমস্ত কোম্পানিগুলোকে এটা এনফোর্সমেন্ট অ্যাকশন নিয়ে এটা চলমান রয়েছে আর কি। ডিএসসির তথ্য বলছে, এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ ফিড 5% ডিভিডেন্ড ঘোষণা করলেও শেয়ার হোল্ডারদের তা বিতরণ করেনি। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে টেলিকম খাতে নতুন নীতিমালা কার্যকর হলে বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। শহরে দাম বাড়বে 11% আর গ্রামে প্রায় 20%। এমন আশঙ্কার কথা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি। সংস্থাটি বলছে, শুধুমাত্র সামাজিক বাধ্যবাধকতা তহবিল ও রাজস্ব ভাগের ব্যয় বৃদ্ধির ফলে এই পরিমাণ বাড়তে পারে ইন্টারনেট প্যাকেজের দাম, আর সাথে মূসক কর ও উচ্চ লাইসেন্স ফির খরচ যোগ হলে দাম আরও বাড়বে। সাধারণত গতির তারতম্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয় ইন্টারনেট প্যাকেজের দর। তবে নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়িত হলে নতুন করে কোনো রকম গতি বা সেবার মান না বাড়লেও বাড়তে পারে ব্রডব্যান্ড ইন্টারনেটের দর। রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন আশঙ্কার কথা তুলে ধরেছেন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। সংগঠনটির মতে, শুধুমাত্র সামাজিক বাধ্যবাধকতা ফান্ড ও রেভিনিউ শেয়ারের ব্যয় বৃদ্ধির ফলে গ্রাম পর্যায়ে ইন্টারনেটের দর বাড়তে পারে 20%, আর ঢাকা কিংবা মেট্রোপলিটন শহরগুলোতে বাড়তে পারে প্রায় 11% দর। শুধুমাত্র 2টা হেড নিয়ে আজকে কাজ করেছি। 2টা হেডেই দেখা যাচ্ছে যে এটা ভয়ঙ্কর একটা সংখ্যা, যে গ্রামের একটা মানুষের 20% ইন্টারনেটের মূল্য বাড়বার। 2টা মাত্র হেড যদি আমার চেঞ্জ হয়, রেভিনিউ শেয়ার আর এসে, লাইসেন্স ফি নিয়ে তো আমি কথাই বললাম না, অ্যাকুইজিশন ফি নিয়ে তো কথাই বললাম না, সেটারও যদি আমরা ব্রেকডাউন করি তাহলে তো ব্যান্ডউইথ প্রাইস, ইন্টারনেট প্রাইসের উপর ইম্প্যাক্ট আরো বড় জোরালো আকারে আসবে। আইএসপিএবি বলছে, বিটিআরসির বর্তমান নীতিমালা অনুযায়ী সরকারকে রেভিনিউ শেয়ার, সামাজিক বাধ্যবাধকতা ফান্ড ও ভ্যাটের মাধ্যমে মোট মুনাফা ও সার্ভিস চার্জের ওপর 21.85% অর্থ দেওয়া হয়। নতুন নীতিমালা অনুযায়ী শহর পর্যায়ে এ খরচ গিয়ে পৌঁছাবে 32.78%, আর জেলা পর্যায়ে খরচ দাঁড়াবে 40.25%। একই সাথে দ্বিগুণ ও তিনগুণ হারে বাড়তে পারে লাইসেন্স অধিগ্রহণের খরচ। আইসিএসপি অপারেটরদের লাইসেন্স ফি ছিল
10 কোটি টাকা অ্যাকুইজিশন, নতুন গাইডলাইন অনুযায়ী যেটা হচ্ছে লেগে 25 কোটি টাকা, মানে 2.5 গুণ বেড়ে যাচ্ছে। আমার উপরের লেয়ারে তার লাইসেন্স অ্যাকুইজিশন ফি যদি 2.5 গুণ বেড়ে যায়, তা ডেফিনেটলি আমার ক্রয় মূল্য বাড়বে, যেটা এফটিএসপি অপারেটরের ব্যবসা পরিচালনার জন্য দুর্বহ হবে, প্লাস জনগণের ইন্টারনেটের মূল্যও বাড়বে। সংগঠনটির দাবি, নতুন নীতিমালা একদিকে দেশীয় উদ্যোক্তাদের খরচ বাড়াবে, অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানকে অর্ধেক খরচে লাইসেন্স অধিগ্রহণের সুযোগ দেবে। ফলে আগামী কয়েক মাসের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে দেশীয় উদ্যোক্তারা। দাবি আইএসপিএবির। স্টারলিংকের অ্যাকুইজিশন ফি ছিল কত? $10,000। আমরা দেশীয় উদ্যোক্তা, আমরা বাংলাদেশি ব্যবসা করব 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে, স্টারলিংক এসে অ্যাকুইজিশন ফি থাকবে 12 লক্ষ টাকা। স্টারলিংকে এত ফ্যাসিলিটেট করার কারণটা কি? অনুষ্ঠানে গ্রামীণফোন, রবি, বাংলালিংকের ওয়াইফাই ও হটস্পট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত করার অনুমতি বাতিল করা সহ নতুন নীতিমালার 7 দফা সংশোধনের সুপারিশ তুলে ধরে সংগঠনটি। এসব দাবি বাস্তবায়নে বিটিআরসি কার্যালয় ঘেরাও করে ইন্টারনেট ব্যবসায়ীরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে নতুন পানি সরবরাহ প্রকল্প হাতে নিয়েছে খুলনা ওয়াসা। কিন্তু এই পরিকল্পনার প্রণয়ন থেকে দরপত্র আহ্বান পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশনের মতামতই নেওয়া হয়নি। ফলে দুই সংস্থার সমন্বয়হীনতায় প্রকল্প বাস্তবায়নের বরাদ্দ অর্থের অপচয় ও জনভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 2018 সালে 2,558 কোটি টাকা ব্যয়ে খুলনায় প্রথম পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছিল ওয়াসা, কিন্তু তাতে শুষ্ক মৌসুমে পানির সংকট কমেনি। অর্ধেকেরও বেশি নাগরিক রয়ে গেছে ওয়াসার সরবরাহ নেটওয়ার্কের বাইরে। তাই এবার দ্বিতীয় ধাপে 2,598 কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে খুলনা ওয়াসা। নতুন প্রকল্পে কেসিসির বর্তমান ও ভবিষ্যৎ এলাকায় বসবে 40 কিলোমিটার ট্রান্সমিশন লাইন, নির্মাণ হবে 4টি ওভারহেড ট্যাঙ্ক, পানি সরবরাহ বাড়বে দৈনিক 11 কোটি লিটার, আর নতুন সংযোগ দেওয়া হবে 25,800 হোল্ডিংয়ে। এক্সিস্টিং এরিয়ায় প্রায় 300 কিলোমিটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং কেসিসির বর্ধিত অংশে প্রায় 250 কিলোমিটারের বেশি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং হাউস কানেকশন নির্মাণ করা হবে। তবে অভিযোগ যাদের নিয়ে প্রকল্প, সেই খুলনা সিটি কর্পোরেশনের মতামত নেওয়া হয়নি প্রকল্প প্রণয়ন থেকে বাস্তবায়নের টেন্ডার আহ্বান পর্যন্ত কোনো পর্যায়ে। একটা ওয়ার্ক প্ল্যান আছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে, এর সাথে যদি আগের থেকে জানা যেত যে এই রাস্তা খুঁড়বে, তাহলে আমাদের এই উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরী হতো। প্রকল্পের 62 ভাগ অর্থ এডিবি ঋণ আর বাকি 38 ভাগ অর্থ সরবরাহ করবে সরকার। ঋণের অর্থ 25 বছরে শোধ করতে হবে ওয়াসাকে। এই অর্থ ব্যয়ে বর্তমান পানি সরবরাহ সক্ষমতা দ্বিগুণ করতে চাইছে ওয়াসা। ইনটেক পয়েন্টও আমাকে বাড়াতে হবে, আমার পানি নিয়ে আসার পরে এটা ট্রিটমেন্ট করার জন্য তার সক্ষমতা বাড়াতে হবে, এরপরে আমার রিজার্ভারের সক্ষমতা বাড়াতে হবে। ইভেন ধরেন কোনো সময় যদি আমার ওইটা ফেল করে, তখন আমাকে কিন্তু কিছু গ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে হবে। আগের প্রকল্পে বসানো হয়েছে 40টি গভীর নলকূপ, এবার বসবে আরও 75টি, যেগুলোর সাহায্যে দৈনিক 5 থেকে 10 কোটি লিটার ভূগর্ভস্থ পানি তোলা হবে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আড়াই বছরের মাথায় আবারও বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের পরিচালনা পর্ষদ ঘোষণা করল সংগঠনটি, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন। তিনি 2025 থেকে 2027 মেয়াদকালে সংগঠনটির দায়িত্ব পালন করবেন। সোমবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাজুস নির্বাচিত বোর্ডের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি হিসেবে দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা 40 থেকে 45 টন, বেসরকারি হিসেবে যা 90 থেকে 100 টন, যার দেশীয় বাজার প্রায় 4 লাখ কোটি টাকার। সেই বাজার এগিয়ে নিতে চান এ খাতের সংশ্লিষ্টরা, যদিও তা সম্ভব হচ্ছে না বাংলাদেশ ব্যাংক আর এনবিআর এর বিভিন্ন নীতির কারণে। এমন অবস্থায় এ খাতে থাকা 5% ভ্যাট কমিয়ে 1.5% নামিয়ে আনার দাবি জানায় সংগঠনটি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে এক সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মন প্রতি 40 থেকে 50 টাকা। হঠাৎ করে ধানের দাম কমায় বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা পাইকাররা। দাম কমায় লোকসান গুনতে হচ্ছে দাবি তাদের। চালকল মালিক ও আড়তদাররা জানান, সরকার চাল আমদানি অব্যাহত রাখায় কমেছে দাম। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ আশুগঞ্জ ধানের মোকাম। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওর অঞ্চল থেকে উৎপাদিত ধানের অধিকাংশই বেচাকেনা হয় এই মোকামে। বর্তমানে প্রতিদিন গড়ে বেচাকেনা হচ্ছে 80 থেকে 90 হাজার মন ধান, যার আর্থিক মূল্য 11.5 থেকে 12 কোটি টাকা। তবে গত সপ্তাহ থেকে হঠাৎ কমে গেছে ধানের দাম। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধান বিক্রি করতে আসা পাইকাররা। তারা জানান, প্রতিমন মোটা ধানের দাম কমেছে 40 থেকে 50 টাকা, বিক্রি হচ্ছে 1220 টাকা থেকে 1230 টাকার মধ্যে। আর চিকন ধান প্রতিমন 20 টাকা কমে বিক্রি হচ্ছে 1360 টাকা দরে। অনেক সময় এর চেয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে পাইকারদের। চিকন ধানের বাজার ছিল আপনার 1370-80 টাকা, এখন বর্তমান হইলো আপনার 1350 থেকে 60 টাকা। মোটা ধানের বাজার ছিল 70 থেকে 80 টাকা, এখন মোটা ধানের বাজার আছে আপনার 50 থেকে 55 টাকা। সাল্লা থেকে 1220 টাকা তো ধান বইরে আনছি, ধানের বাজার কমে গেছে গা, এই কারণে আমরা লস, মানে 1150 টাকা বেচছি। পার্টি বসে গেছে, পার্টি দেউলি হয়ে যাবে যে অবস্থা বাজার। আশুগঞ্জ মোকামে অধিকাংশ ক্রেতাই চালকল মালিক ও আড়তদাররা। তাদের দাবি, ধানের দাম কমার পেছনে কোনো কারসাজি নেই। বিদেশ থেকে চাল আমদানি অব্যাহত থাকায় দাম কিছুটা পড়তির দিকে। আমন নতুন লাগছে, কিছু বাজার আসা শুরু করছে। এর মধ্যে আমরা জানতে পারছি সরকার এলসির জন্য আরো 1 মাস টাইম বাড়াইছে। এলসির কারণে চাউল ভিতরে আসতেছে, যার কারণে বাজারটা একটু নিম্নমুখী। সরকার এলসি করাতে একটু ধানের দাম, চালের দামটা একটু কম। নতুন আমন ধান আসলে তো হয়তো বাজার আরো, ধানের বাজার আরো কমতে পারে, ধানের বাজার আরো কমবে। ধান চাল ব্যবসায়ীরা জানান, কিছুদিনের মধ্যে আমন ধান মাড়াই শুরু হবে। নতুন ধান বাজারে আসলে দাম আরো কমে আসবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পতনের ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSC-X 54 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5061-তে। বেচাকেনা হয়েছে 518 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 45টির, কমেছে 300টির, আর অপরিবর্তিত আছে 53টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে বাজার আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 1.1%। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা 6.5 গুণেরও বেশি ছিল। আজ সবচেয়ে বেশি পরিমাণে সেল প্রেসার লক্ষ্য করা গেছে পেপার এন্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে। মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় 4.8% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনে গুরুত্বপূর্ণ অটোমোটিভ কম্পিউটার চিপের ওপর রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে দুই দেশ, যার প্রভাবে অনিশ্চয়তা দেখা দেয় বৈশ্বিক বাণিজ্যে। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর দেশ দুটির মধ্যকার বাণিজ্য যুদ্ধের উত্তেজনা অনেকটাই কমে আসে। এরই মধ্যে চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস, যেখানে সমাধান হওয়া বড় বিষয়গুলোর একটি অটোমোটিভ কম্পিউটার চিপ রপ্তানি। বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অটোমোটিভ কম্পিউটার চিপের ওপর রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করতে চলেছে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
চীনে উৎপাদন সুবিধা সম্পন্ন নেক্সপেরিয়ার চিপ সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক সাপ্লাই চেইনে ঝুঁকি তৈরি হতে পারে, এ নিয়ে উদ্বেগ ছিল। নেক্সপেরিয়া চীনের মালিকানাধীন হলেও কোম্পানির সদর দপ্তর নেদারল্যান্ডসে। ইউরোপে তৈরি নেক্সপেরিয়ার প্রায় 70% চিপ চীনে পাঠানো হয়, সেখানে প্রক্রিয়াজাত হয়ে তা আবার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। নেক্সপেরিয়ার চীনের কারখানাগুলো থেকে উৎপাদিত চিপ যেন বিশ্ব বাজারে আবার অবাধে সরবরাহ করতে পারে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে চীন। গত মাসে ভলভো কার্স, ভক্সওয়াগন সহ বেশ কয়েকটি গাড়ি নির্মাতা সতর্ক করে জানায় চিপ সংকটের কারণে সাময়িকভাবে উৎপাদন থামাতে হতে পারে। জাগুয়ার ল্যান্ড রোভারও জানিয়েছিল চিপের সংকট তাদের ব্যবসার জন্য হুমকি তৈরি করছে। এদিকে চীন থেকে চিপ রপ্তানি শিথিল হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি সর্বাধুনিক চিপগুলো এখন থেকে শুধু মার্কিন কোম্পানিগুলোর জন্যই সংরক্ষিত থাকবে। চীন বা অন্য কোনো দেশকে এই চিপ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাজার মূলধনের হিসেবে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার অত্যাধুনিক ব্ল্যাকওয়েল চিপ ব্যবহারের সুযোগ কেবল যুক্তরাষ্ট্রের গ্রাহকদেরই পাওয়া উচিত। এতে চীন এবং সম্ভবত বিশ্বের বাকি দেশগুলোও যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি থেকে বঞ্চিত হবে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।